সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না। তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে, তারা ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে পেছনে আড়ালে যে একটা সমঝোতা হবে না সেটা আমি উড়িয়ে দেব না, কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়, জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই এটা সরকারের জন্য অভ্যন্তরীণ ভাবে এবং আন্তর্জাতিক ভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। আমার মনে হয় তারা চার্টার্ড বিমানে আসবেন এবং তাদের এই চার্টার্ড বিমান ওঠা নামা সবকিছুই ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন শেখ হাসিনা কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবারই পরিচিত মুখ, বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র জার্নালিস্ট সাবির মোস্তফা। সাবির মোস্তফা, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত সম্পর্ক টানতে হচ্ছে, তার কারণ আপনি জানেন যে ফার্স্ট গত সম্ভবত 28শে জুন যখন এনডিটিভিতে শেখ হাসিনা ফিরবেন, নিজে যখন এই ঘোষণাটি দিলেন, তারপরে আবার রয়টার্সকে তিনি একেবারে আরো স্পেসিফিক্যালি জানালেন যে ডিসেম্বরে ফিরবেন। তো 22শে জুনে আমরা ধরতে পারি 22শে জুন থেকে 14ই জুলাই মোটামুটি 20-22 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ফরমাল বক্তব্য পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সংসদে কথা বলেছেন এবং যথারীতি সরকারের অনুসারীরা যেভাবে কথা বলছেন ওইভাবেই আমরা কোনটা পেলাম যে এলে অ্যারেস্ট হতে হবে। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সওয়াল, তার মুখপাত্র, তাদেরও গতানুগতিক বক্তব্য দিয়েছেন যে এটা আইনিভাবে দেখা হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের কোনো আপডেট সেখানে দেওয়া হবে শেখ হাসিনার বিষয়ে। অবস্থা থেকে আপনি কি মনে করছেন? আমি এখন যেটা দেখছি যে সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা ঘটতে পারে, এবং তারা এখন যেটা বলছেন সেটাই তাদের বলার কথা যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, দেয়ারফর তিনি বাংলাদেশের মাটিতে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে, এটাই তাদের বলার কথা। কিন্তু তা না বলে তাদের অনেকে বলে বেড়াচ্ছিলেন যে যে আসার কোনো সুযোগই নেই, তাকে আমরা চাই না, তাকে ঢুকতে দেওয়া হবে না, এসব বকওয়াস কথা বলে বেড়ানো হচ্ছিল। কিন্তু আইনমন্ত্রী এখন সেটাই ব্যাখ্যা করলেন। তিনি আবার বললেন যে তিনি যে বলেছেন যে তিনি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন, তো তিনি বলছেন সেটা সুযোগ নেই, কারণ তিনি আসা মাত্র গ্রেফতার করা হবে। ঠিক আছে, সেটাই হওয়ার কথা। তিনি তার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা আছে, শত শত মামলা আছে, একটা মামলাটার ফাঁসির আদেশও হয়ে গেছে, কাজেই আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের পরে কি করা হবে? তাকে জেলে নেওয়া হবে অবশ্যই। তারপরে কি তার জামিনের সুযোগ আছে? তারপরে কি তার আপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ তো থাকবেই। কিন্তু আবার চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, উনি আবার এর মধ্যে বলে দিয়েছেন যে যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার জামিনের কোনো সুযোগ নেই। অর্থাৎ তিনি আপিল করতে পারবেন, কিন্তু আপিলের প্রেক্ষিতে তিনি জামিন পাবেন না, বা জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তিনি বলছেন। অর্থাৎ আইনে সেটার কোনো বাধা আছে কি? আছে, সেটাই তার কথা। সো যদি জামিন না পান তাহলে তিনি জেলেই থাকবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এই জিনিসটাকে একেবারে ডিসমিস করে দিচ্ছে না, তারা উড়িয়ে দিচ্ছে না যে এগুলা ফালতু কথা, এগুলা তার প্রোপাগান্ডা, এগুলা তার স্টান্টবাজি, যেটা অনেকেই বাইরে, ক্ষমতার বাইরে যারা আছেন তারা বলছেন, বা আসলেই আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো, যেটা নাহিদ ইসলাম ঠিক ওইভাবে বলেননি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি সেটার দিকে ইঙ্গিত করছেন যে তার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরতে হবে। এই সবের দিকে যাচ্ছে না তারা। নাহিদ ইসলাম না বললেও সাবেক চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম, তিনি তো প্রকাশ্যে বলে ফেলেছেন যে তিনি আসতে পারেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, তবে সেই মালাটি হবে ম্যানিলা রোপের, বিমানবন্দরেই তার ফাঁসি কার্যকর করা হবে। এই ব্যক্তি আবার ছিলেন চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের। হ্যাঁ, তো কিভাবে চিফ প্রসিকিউটর ছিলেন সেটা তার কথা শুনেই বোঝা যায়, এবং এটা সবসময় বোঝা গেছে যে তাজুল ইসলামকে এই আদালতের চিফ প্রসিকিউটর বানানোই হয়েছিল
জামাতের যে প্রতিশোধ শেখ হাসিনার উপর নেওয়ার ইচ্ছা, সেই প্রতিশোধ ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য। এবং তিনি এখন আর চিফ প্রসিকিউটর নেই, কিন্তু তারপরে তিনি এসব কথা বলে বেড়াচ্ছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, এবার সেই মালা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। তো এইসব কথা তো দায়িত্বশীল ব্যক্তিরা বলে না, এবং তিনি এখন দায়িত্বশীল ব্যক্তি না, তিনি মানে সবকিছুর বাইরে। এখন তিনি একজন আইনজীবী, এখন আইনজীবী হিসেবে তিনি আবল তাবল অনেক কথাই বলতে পারেন। কাছে কিন্তু এই কথাগুলো আমলে নিয়ে মানে মানে কেউ আমলে নিবে বলে আমার মনে হয় না। এবং বিএনপির মন্ত্রীরা যেটা বলছেন, এবং সেটা তারা মোটামুটি যেটা বলার কথা সেটাই বলছেন। তারা কিন্তু বলতে পারেন না যে হ্যাঁ, শেখ হাসিনা আসলে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে তার জন্য বলছেন একটা বাসা ঠিক করে দেবো, এই কথা তিনি বলতে পারেন না, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এখন বিচার কার্য যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা সারা বিশ্ব জানে এটা একটা মানে বিচার কার্য ঠিক হয়নি। এটাকে মানে কি বলবো, সুবিচার সেখানে হয়নি। সেটা এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা হাসিনার প্রবল সমালোচক ছিল, তারাও বলেছে যে এখানে সুবিচার হয়নি, কাজেই আপিল একটা হতেই হবে। এবং কে বলেছেন এটা, যে তিনি অনেক যত খুশি বিদেশি নাম করা আইনজীবী নিয়ে আসুক, এবং জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, হ্যাঁ, যে নিয়ে আসুক, এবং সেটা মানে আদালতেই সবকিছু নিষ্পত্তি হবে। ভালো কথা। এখন বাংলাদেশে বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা করার অনুমতি আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি বার কাউন্সিল সেটা অ্যালাউ করে না। কাজে বিদেশি আইনজীবী হয়তো পরামর্শক হিসেবে থাকতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আদালতের দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ পাবে না। তো যাই হোক, এটা একটা কথার কথা যে যত বড় আইনজীবী দেশ বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা আদালতে এটা নিষ্পত্তি করব। তো মানে এটা একটা ভালো কথা যে আদালতে এটা নিষ্পত্তি হতে হবে। কিন্তু আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে, পেছনে, আড়ালে যে একটা সমঝোতা হবে না, সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফরমালি যে বক্তব্য দিয়েছেন, সংসদে কথা বলা মানে তো এটা আমরা ফরমাল বক্তব্য বা সরকারের বক্তব্য। তো তিনি আটক হবেন এটা তো আমরা সবাই জানি, তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এবং শেখ হাসিনাও তো নিশ্চয়ই বলেননি যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জামিন দিয়ে দিবেন, এমন কথাও তিনি বলেননি। তিনি বলেছেন মামলা ফেস করবেন, বিচারের মুখোমুখি হবেন। কিন্তু এই কথাগুলো কেন বারবার বলা হচ্ছে? এগুলো কি এক ধরনের হুমকি দেওয়া, মানে মনে করিয়ে দেওয়া, ভয় জাগিয়ে দেওয়া যে তুমি এসো না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের কথা বা ট্রাভেল পাসের কথা কিন্তু কেউ বলছে না, উচ্চারণ করেনি। হ্যাঁ, তিনি আসুন, আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। এই বিষয়গুলো কি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে, নাকি শেখ হাসিনা কিভাবে আসবে না আসবে তার বিষয়? যদি তার বিষয় হয়ে থাকে তাহলে সেটিও বা কেমন করে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। এখন ট্রাভেল পাসের বিষয়গুলো হচ্ছে কি বলবো, মানে ফর্মালিটি, ওনার আশা। সেজন্য আমি বলছি যে মানে পর্দার আড়ালে একটা কিছু আলোচনা হতেই হবে, এবং সেই আলোচনায় থাকবে যে তিনি কিভাবে ইমিগ্রেশন পার হবেন, তিনি কি ইমিগ্রেশন আদৌ পার হবেন কিনা, মানে বিমানের মানে বের হওয়ার সাথে সাথে গেট থেকে পুলিশ ধরে নিয়ে তাকে জেলে নিয়ে গেলে তো আর ইমিগ্রেশন হয়তো পার হবে না, হতে হবে না। কিন্তু একটা মানে আসামি হলেও, আসামিও কি কোনো ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ না করেই বের হতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, পুলিশ কি নিয়ে যেতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, সেটাও আমি জানি না। কিন্তু বাংলাদেশে তো সব মানে কত কিছু ঘটে, বাংলাদেশে তো সবকিছু আর আইন রীতি নীতি অনুযায়ী হয় না, যখন যেটা প্রয়োজন সেভাবেই ঘটে। কাজেই এখানে আমার মনে হয় যে ট্রাভেল পাসের বিষয়টা অতটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে সরকার বা শেখ হাসিনার বিমানকে ঢাকায় অবতরণ করতে দেবে কি দেবে না। যদি না দেয় তাহলে উনি যে বিমানে আসবেন, ওনার কাছে তো কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। ওনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, সেগুলো তো সব সিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময়। তাহলে উনি যে ভারত থেকে বাংলাদেশে আসবে, ভারত থেকেও তো একটা কাগজ দরকার, একটা ফর্মাল ডকুমেন্টস দরকার। সেটি কোন প্রক্রিয়া আসবে? তিনি কোন বিমানে উঠবেন? পার্সোনাল বিমানে? তার কোনো পার্সোনাল বিমান নেই, কিন্তু যেটা হবে তারা একটা বিমান চার্টার করতে পারে। আচ্ছা, একটা বিমান চার্টার করতে পারে। আমার মনে হয় না তারা কোনো এয়ার ইন্ডিয়ার কোনো নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন আর মানে 100 যাত্রীর সাথে। আমার মনে হয় তারা চার্টার বিমানে আসবেন, এবং তাদের এই চার্টার বিমান ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার
ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ, ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে পারে যাতে ভারতের ইমিগ্রেশন মানে এই মানে শেখ হাসিনার কোনো পাসপোর্ট না থাকলেও, কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন, কারণ উদ্দেশ্য হবে যে তাকে প্লেনে করে নিয়ে ঢাকায় নামা। কিন্তু ওই প্লেনটাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি নাও দিতে পারে। তখন কিন্তু ওই প্লেন আর আকাশে মানে ঢুকতে পারবে না, কারণ অনুমতি না পেলে চার্টার্ড বিমান হলেও সে ঢুকতে পারবে না, এটা ইম্পসিবল। কিন্তু তখন প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশ সরকার চায় না যে শেখ হাসিনার মতো আসামিকে তারা গ্রেফতার করে আদালতে মুখোমুখি করবে, ফাঁসির মুখোমুখি করবে, দণ্ডপ্রাপ্ত আসামি, তার দণ্ড কার্যকরের কোনো মানে বাধ্যবাধকতা নেই বাংলাদেশ সরকারের? তো সেই প্রশ্ন তখন বাংলাদেশ সরকারকে ফেস করতে হবে। তো এতদিন ধরে যে সবাই বলছে যে আমরা চাই শেখ হাসিনার বিচার এই মাটিতে হবে এবং তাকে মানে শাস্তি পেতে হবে, তাহলে এত সব কথাবার্তার মানে কি? কাজে আমার মনে হয় যে এই সবকিছু একটা আলোচনার মধ্যে হতে হবে, একেবারে সমঝোতা মিনিমাম কোনো আলোচনা ছাড়া চলে আসবেন এটা আমার মনে হয় না। এবং এই আলোচনার বিষয়টা আমরা জানবো না, কারণ এটা জনসমক্ষে হবে না, এটা পর্দার আড়ালে হবে এবং হয়তো দুই পক্ষই এটা ডিনাই করবে। দুই পক্ষ অলরেডি বলছে সে না, আমরা মানে পর্দার আড়ালে কোনো নেগোসিয়েশন হচ্ছে না, হতেই পারে না। কিন্তু আমার মনে হয় যে এটা ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন বা আসার চেষ্টা করবেন, আমার সেটা মনে হয় না। কিছু একটা হতে হবে। এবং আপনি আপনি এই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার জাসওয়ালের কথা বলছিলেন, তিনি যে উত্তরটা দিয়েছেন এটা খুব অড। আমার কাছে মনে হলো যে সাংবাদিক প্রশ্ন করেছেন এই শেখ হাসিনার ফিরে যাওয়ার কথা নিয়ে, কিন্তু তিনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা মনে হচ্ছে ওই যে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ওটা ভিন্ন জিনিস। কারণ শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির অধীনে ফিরছেন না, তিনি স্বেচ্ছায় ফিরছেন, নিজ ইচ্ছায়। আর প্রত্যর্পণ চুক্তির বিষয়ে মানে বাংলাদেশ সরকার চিঠি লিখলেও ওই প্রত্যর্পণ চুক্তির অধীনে যেই প্রক্রিয়ার কথা বলা আছে, যেই আনুষ্ঠানিকতার কথা বলা আছে, যে ধরনের ডকুমেন্টস সাপ্লাই করতে হবে, যে ধরনের সাক্ষী মানে প্রমাণ সাপ্লাই করতে হবে, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার করেনি। কাজেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে আদৌ কিছু হবে এটা কোনো মানে কোনো সম্ভাবনাই নেই। তো জাসওয়াল এখন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন সংবাদ সম্মেলন হয় তখন এগুলো হচ্ছে একেবারে তথ্যবিহীন সম্মেলন। এরা মিনিমাম তথ্য সরবরাহ করে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবে জবাব দিবে এখানে কোনো মানে কোনো রিপোর্টেবল কোনো ইনফরমেশনই নাই। আরেকটা বিষয় হতে পারে কিনা যে প্রত্যর্পণ চুক্তি নিয়ে তারা আসলে কিছু ভাবছেই না, যেহেতু তিনি ওখানে বন্দী নন, তিনি তো অন্যভাবে আছেন, অন্য স্ট্যাটাসে আছেন, বা তাকে তো বন্দী হিসেবে ধরে রাখা হয়নি, তাই না? তো সেই জায়গায় তো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না, এটা বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। আমার আরেকটি জিজ্ঞাসা যে রয়টার্সের রয়টার্সের যে সাক্ষাৎকারটি, সেটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে আসলে ফেক কোনো ইন্টারভিউ প্রকাশ করার কি কোনো সুযোগ আছে? আপনি তো দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, এখান থেকে বিভিন্ন দলের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এরকম একাধিক ব্যক্তি এই ধরনের কথা এখন ছড়াচ্ছে, আপনার কি মনে হয় এটা গুজব নাকি কোনো ভিত্তি থাকতে পারে? না, আমার মনে হয় যে রয়টার্স যদি একটা ইন্টারভিউ করে এবং তারা যদি বলে যে শেখ হাসিনার সাথে আমাদের 1 ঘন্টা টেলিফোনে কথা হয়েছে, এটা মানে সারা বিশ্বের নিউজ রুম গুলো বিশ্বাস করবে। কারণ রয়টার্স, এপি, এফপি এই 3টা সংবাদ সংস্থার মানে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আছে। নাম্বার 1 রয়টার্স। রয়টার্স হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা আন্তর্জাতিক পরিসরে। নাম্বার 2 অ্যাসোসিয়েটেড প্রেস, তারপরে আসে এএফপি। কাজেই রয়টার্স যেটা বলছে সেটা কেউ অবিশ্বাস করবে এটার কোনো মানে কোনো স্কোপ নেই, মানে আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে না। আপনি দেখুন এই খবর ছাপা হওয়ার পর কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না, তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে। তারা মানে ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? হয়তো একটা সাংবাদিক যদি ওই করিডোরে একটা মন্ত্রীকে জিজ্ঞেস করে যে হ্যাঁ শেখ হাসিনা এই কথা বলেছেন, আপনার কি মন্তব্য, সে একটা মন্তব্য করতে পারে। কিন্তু সংসদে স্টেটমেন্ট দেওয়া, যেটা আপনি বলেছেন, যেটা একটা ফর্মাল স্টেটমেন্ট, কেউ তাকে এবং এই ফর্মাল স্টেটমেন্টটা তারা দিত না যদি তারা মনে করতো যে রয়টার্সের রিপোর্টটা বিশ্বাসযোগ্য না। অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য, অবশ্যই তারা তার সাথে কথা বলেছে বলেই এই রিপোর্টটা করেছে।
এবং এই সব কথা বলেছে বলেই তারা রিপোর্টটা সেইভাবে লিখেছে। কাজে এটা অবিশ্বাস করার কোনো রাস্তা আমি দেখছি না। আর যারা বলছে এটা ভুয়া, এটা এই এটা সেই, তারা না জেনে বলছে এই কথাগুলা। শুধু কি না জানা, নাকি তাদের মধ্যেও এক ধরনের ভয় কাজ করছে, বা আওয়ামী লীগের অনুসারী যারা আছে তাদেরকেও এক ধরনের মানে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড করার একটা চেষ্টা, এরকম কোনো বিষয় থাকতে পারে কিনা? না না, অবশ্যই এখানে একটা রাজনৈতিক খেলা আছে। তারা একটা গোষ্ঠী যতই বলে যে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তারা আসলে চায় না শেখ হাসিনা দেশে ফিরুক। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে তাদের যে কথা যে আওয়ামী লীগ মানে ইতিহাস হয়ে গেছে, ওই হাসনাত আব্দুল্লাহ তারপর 2024 সালে যে কথা বলেছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, কিন্তু আসলে তো আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড হয়নি। এবং হয়নি সেটা প্রমাণ তারাই, কারণ তারাই মানে উঠতে বসতে আওয়ামী লীগ নিয়েই কথা বলেন, শেখ হাসিনা নিয়েই কথা বলেন, কটূক্তি করেন, কিন্তু কথা তো বলেন। মানে মনে হচ্ছে আওয়ামী লীগ তাদের মাথার ভিতরে জেকে বসে আছে। কাজেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড এটা যারা বলেছে তখন 2 বছর আগে, বা 2024 সালের পরের দিকে, মানে মানে বোঝা যাচ্ছে যে তারা জিনিসটাকে ঠিকমতো রিড করতে পারেনি। মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা রিড করতে পারেনি। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়, জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই তারা বলার চেষ্টা করছে যেভাবে হোক এটাকে মানে আন্ডারমাইন করতে, এই হোল জিনিসটাকে আন্ডারমাইন করতে, যে এগুলা এটা হচ্ছে না, এটা একটা স্টান্টবাজি। এখন মানে হাসিনা স্টান্টবাজি বলা এক জিনিস, আর রয়টার্স মিথ্যা কথা বলেছে, রয়টার্স একটা ভুয়া স্টোরি দিয়েছে, সেটা আরেকটা জিনিস। হ্যাঁ, আপনি হাসিনাকে স্টানবাজি, স্টানবাজ, মিথ্যু নানা এক জিনিস বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সে একটা রাজনীতিবিদ, এই ধরনের কথা একটা রাজনীতিবিদের বিরুদ্ধে বলা যায়। কিন্তু যেই সংবাদ সংস্থা সারা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ সংস্থা, তারা এইভাবে এরকম একটা স্টোরি করবে যেটা নাকি ভুয়া, এটা আমার কাছে, এটাই আমার কাছে সবচেয়ে ভুয়া কথা মনে হয়। আম, আপনি বলছেন যে এখন শেখ হাসিনা ফিরে এলেও এক ধরনের বিপর্যয়, আহ না এলেও বিপর্যয়, মানে এটা কি সরকারের জন্য নাকি আওয়ামী বিরোধী যারা রাজনীতি করছে তাদের জন্য? মানে যদি মানে ফিরে আসার পর ফাঁসি দিলেও বিপর্যয়, না দিলেও বিপর্যয়, বিষয়টি বোধহয় এইভাবে বলছিলেন, তাদের জন্য সরকার নাকি সরকারের সহযোগী যারা? সবাই মানে সরকার তো একা না, এখানে তো বিএনপি, জামাত, এনসিপি, তারা তো এক কাঠটা আর কি। তারা নিজেরাই বলে যে তারা হচ্ছে জুলাই শক্তি, এবং তারা ঐক্যবদ্ধ থাকবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কাজে এটা তাদের কথাতেই তারা এক কাঠটা মানে একসাথে আছে। সো এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করবে। কারণ যত মানে শেখ হাসিনা জেলে থাকা মানে যে আওয়ামী লীগ তারা মানে ওই কার্যক্রম নিষেধ থাকলেও তারা ভেতরে ভেতরে রিঅর্গানাইজ করার একটা মনোবল পাবে। এখন তো তাদের মনোবল নেই, সেই মনোবলটা তারা পাবে যদি শেখ হাসিনা দেশে ফিরে জেলে যায়। আর যদি ফাঁসি হয় তাহলে বিষয়টা আরো জটিল হয়ে পড়বে সরকারের জন্য। কারণ ফাঁসি হতে হতে তার বয়স 80 হয়ে যাবে। তো একজন 80 বছর বয়স্ক নারীকে আপনি ফাঁসি দিবেন, এটা আপনি আন্তর্জাতিক মহলে বিশেষ করে তাদের যে মানে নতুন যে দোস্ত আছে পশ্চিমা বিশ্বে, তাদের সামনে আপনি মুখ দেখাবেন কি করে? কারণ আর যাই হোক না হোক, আম, এইটা হজম করা, বিশেষ করে জাতিসংঘ বলুন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলুন, তাদের জন্য এটা হজম করা হবে খুবই কঠিন। কারণ তারা কোনো মৃত্যুদণ্ডই সমর্থন করে না। আর রাজনৈতিক একজন নেতা যার বিরুদ্ধে যতই আপনি মানবতা বিরোধী অপরাধের চার্জ আনুন বা তাকে দোষী সাব্যস্ত করুন, তারপরেও যেখানে আপনার জাতিসংঘ নিজেই নিজেকে সম্পৃক্ত করেছে তাদের সেই রিপোর্টের মাধ্যমে, সেখানে জাতিসংঘের উপরেও একটা চাপ আসবে যে তুমি কি দায়িত্ব এড়াতে পারো এই এই কাজের জন্য। কারণ ফাঁসি দেওয়া কিন্তু একটা ভিন্ন মাত্রার কাজ হয়ে যাবে। এটা জাস্ট একজনের বিরুদ্ধে মামলা করা, তাকে জেল দেওয়া, এটার এটার এটা এটা না, এটা অনেক অনেক বাইরে চলে যাবে জিনিসটা। যে কারণে ওই আপনার 2012, 13, 14 সালে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু প্রচন্ড সমালোচনার মুখে ছিল পশ্চিমা বিশ্বে। তারা মনে করছিল যে ফাঁসি দেওয়া বিচার কার্যকর একটা জিনিস, তোমাদের দেশে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য তোমরা এত বছর পরে হলেও মানে বিচার কাজ করছো, সেটা তারা মানে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু যখন
ফাঁসি হয়েছে, তখন কিন্তু আওয়ামী লীগ প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে, এবং বিশেষ করে যখন আদালতের কার্যক্রমটাকে আন্তর্জাতিক মানের হয়নি বলে তারা মনে করছে। আর এই আদালতের কার্যক্রম আন্তর্জাতিক কি, মানে অভ্যন্তরীণ মানদণ্ড এটা পূরণ করতে পারেনি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে শেখ হাসিনার মামলা পরিচালনা করেছে, মানে একেবারে এক পেশে একটা বিচার। কাজেই এটা মানে সরকারের জন্য অভ্যন্তরীণ ভাবে এবং আন্তর্জাতিক ভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। হ্যাঁ, আন্তর্জাতিক সমীকরণ জগতে তো অনেক অন্য কিছু হতে পারে, দেখা যাচ্ছে জামিনে বেরিয়েও আসতে পারে, বেকসুর খালাসও হতে পারে, অনেক কিছু সবকিছু সম্ভব। অনেক কিছু হতে পারে। বাংলাদেশে তো সরকার পাল্টালে সবকিছুই পাল্টে যায়, আমরা তো দেখলামই 2024 সালে সরকার পাল্টালে তো সব আদালতের সব রায় আবার আদালত নিজেই উল্টে দিল। এটা খালেদা জিয়ার ব্যাপারে দিল, তারেক রহমানের ব্যাপারে দিল, ইউনূসের ব্যাপারে দিল, সবার ব্যাপারে দিল, যারাই তখন ক্ষমতায় তাদের ব্যাপারে দিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার বেরিয়ে এখন তিনি সংসদ সদস্য। সেটা হয়, মানে বাংলাদেশে সবই সম্ভব, কাজে কোনো কিছু নাকচ করে দেওয়া ঠিক না আগে। আপনি বলছেন যে শেখ হাসিনাকে ফিরতে হলে অবশ্যই পর্দার আড়ালে কিছু চলছে, আমাদের এটা ধরে নিতে হবে। এটি কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে বিএনপি, আওয়ামী লীগ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলো ইনভলভ হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি দেখেন, এমনকি যখন দুই দলের মধ্যে সম্পর্ক এত খারাপ না, বর্তমানে যত খারাপ, তখন কিন্তু তাদের আলোচনার জন্য বিদেশি মধ্যস্থতার প্রয়োজন হয়। আমরা দেখেছি অতীতে জাতিসংঘের, কমনওয়েলথের সব শুরু করে অনেকে এসেছেন। তারাঙ্কু বলে আরেকজন এসেছিলেন একবার, সোনারগাঁ হোটেলে সুইমিং পুলে তার ছবি সুইমিং করছেন, সেই ছবি পত্রিকা ছাপা হয়েছে। কাজেই এই দুটা দল কেন জানি একে অপরের সাথে নিজেদের উদ্যোগে, নিজেদের আয়োজনে কথা বলতে পারে না। এটা একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা বড় বিপর্যয় যে দুই প্রধান দল একে অপরের সাথে কথা বলতে পারে না, তাদের বিদেশি মধ্যস্থতা লাগে। তো এটা হচ্ছে নর্মাল সময়, আর এই সময়টা একটা টোটালি অ্যাবনর্মাল সময়। তাই অ্যাবনর্মাল সময় তো তাদের বিদেশি মধ্যস্থতা ছাড়া মুখ দেখা দেখি হবে না, এটা ইম্পসিবল। কারণ আওয়ামী লীগের যারা দেশে আছেন নেতা, তারা সব জেলে, আর যারা জেলে নাই তারা বিদেশে। তো কে কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে? কাজে আমার মনে হয় এখানে মানে আলোচনা হতে হলে একটা বিদেশি বাইরের একটা মধ্যস্থতাকারী অবশ্যই লাগবে। মধ্যস্থতাকারী ছাড়া কথা বলবে একে অপরের সাথে, এটা আমার মনে হয় না। এবং এখানে ভারত হতে পারে, সম্ভব না যুক্তরাষ্ট্র হতে পারে, ভারতও হতে পারে। যেহেতু হাসিনা ভারতে আছে, ভারতের একটা স্বার্থ আছে, ভারত হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটা আলোচনা করতে পারে। যদি বিএনপি সরকার সরাসরি ভারতের সাথে শেখ হাসিনার বিষয়ে আলাপ করতে না চায়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই আলাপটা হতে পারে, চীনের মাধ্যমে এই আলাপটা হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র, চীন এই দুইটা দেশই এই বিএনপি সরকারের ঘনিষ্ঠ। এখন আগেও ছিল, যুক্তরাষ্ট্র অত না, কিন্তু চীন তো শেখ হাসিনার সময়ও খুব ঘনিষ্ঠ ছিল বাংলাদেশের সাথে। কাজেই ভারত যুক্তরাষ্ট্র দুজনে এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। এখন সবই হচ্ছে যে বাংলাদেশ সরকারের ইচ্ছাটা কি, তারা কি চায় বা তারা কি করতে পারবে, কতটুকু তারা হজম করতে পারবে, কতটুকু তারা গ্রহণ করতে পারবে, মেনে নিতে পারবে, এটা তাদের সিদ্ধান্ত হবে। যে হাসিনা যেরকম সিদ্ধান্ত যে আমি ফিরবো কি ফিরবো না, যেটা জয়সওয়াল কালকের প্রেস ব্রিফিং এ বলেছেন যে সিদ্ধান্তটা হাসিনার, কিন্তু তাকে তার বিমান ঢুকতে দেওয়া হবে কি হবে না সেটা সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্তটা স্বাধীনভাবে নেবেন নাকি বিদেশি কোনো শক্তির চাপে নেবেন, সেটা আমি জানি না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় বাংলাদেশের চেয়ে স্বাধীন দেশ আর দুনিয়ায় নাই, সব সিদ্ধান্ত সে স্বাধীনভাবে নেয়, তাহলে স্বাধীনভাবে নেবে। এখন এটা কি, কিন্তু কালকের যেই স্টেটমেন্ট, সেটা দেখে মনে হলো যে তারা ধরেই নিয়েছে যে উনি ফিরবেন। সেজন্য এই ফিরলে কি করা হবে, তাকে যে গ্রেফতার করা হবে সেই কথাটা বলছেন। এখন এটা কি তাকে ভয়, আপনি যেটা প্রশ্ন করছিলেন যে এটা কি তাকে ভয় দেখানোর জন্য, আমার মনে হয় না এটা দেখে শুনে তিনি ভয় পাবেন, কারণ তিনি তো বলেই দিয়েছেন যে আমি ফিরলে আমাকে গ্রেফতার। সরকার চেষ্টা করছে কিনা বা সরকারের অনুসারীরা সেই চেষ্টাটি করছে কিনা, যে আগে থেকেই বলা তুমি কিন্তু এলে অ্যারেস্ট হবে জানা কথা। হ্যাঁ, তিনি তো অ্যারেস্টের ঝুঁকি নিয়েই ফিরছেন, শুধু অ্যারেস্টের ঝুঁকি না,
তিনি তো রয়টার্স সাক্ষাৎকারে বলেছেন যে আমাকে হত্যাও করা হতে পারে, কারণ তিনি জানেন যে তাকে হত্যা করার চেষ্টা আগে হয়েছে, তার পরিবারকে হত্যা করা হয়েছে, দলের শীর্ষ নেতাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে, এসব ইতিহাস আছে। কাজে এটা একটা নতুন জিনিস হবে না বাংলাদেশের জন্য যদি একজন পলিটিক্যাল নেতাকে যদি অতটাই মানে যে কোনো জায়গায় হত্যা করে, এটা নতুন জিনিস হবে না। শেখ হাসিনাকে তো তার জনসভায় হত্যা করার জন্য হামলা চলেছিল, 24 জন নিহত হয়েছে সেখানে। কাজেই এটা একটা নতুন জিনিস হবে না, তিনি সেটা জানেন। এই বাংলাদেশের ইতিহাস এরকমই একটা অধ্যায় গেছে, সেই অধ্যায়ের পুনরাবৃত্তি যাতে না হয় সেটা সবাই চায়, যাতে এইসব ঘটনার পুনরাবৃত্তি না হয়, কিন্তু এগুলো যে হবে না তার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। এটাই হলো সমস্যা, দের ইজ নো গ্যারান্টি। আজকের সম্মানিত অতিথি আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, আইন অঙ্গনের পরিচিত মুখ, সাহসী বিপ্লবী মুখ যদি বলি, বহু অন্যায়ের বিরুদ্ধে কাজ করছেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট মহসিন রশিদ। স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা রইল। আমি একটা খুব সরল প্রশ্ন আপনাকে করে অনুষ্ঠানটা শুরু করতে চাই। শেখ হাসিনার একটা ইন্টারভিউ শুধু আনুষ্ঠানিক কোনো ঘোষণা না যে ঘোষণা দিয়ে ফেলেছে, প্রেস কনফারেন্স করেছে দিল্লিতে বা কোথাও, সেরকম কিছু না। তিনি একটা ইন্টারভিউতে একটা ঘোষণা যে তিনি আইনে আত্মসমর্পণ করার জন্য তিনি দেশে ফিরবেন। এটার ফলে কি যেন হচ্ছে, সরকারের তো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। আবার কারো কারো দেখছি যে এরকম যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়, তাদের কথাবার্তা ডেলিভারি দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা আসছে, এটা তাদের পছন্দ হচ্ছে না, শেখ হাসিনা দিল্লিতেই থাকুন, এরকম একটা ব্যাপার। আবার কি হতে যাচ্ছে, আসলে ঘটনাটা কি ঘটছে, প্রথমে একটু আপনি কি উপলব্ধি, আপনার কি ধারণা, উনি কি আসছেন সত্যি? অনেকে বলছে উনি আসছেন না, উনি স্ট্যান্ডবাজি করছেন, মানে আপনার কি মনে হয় পুরো ঘটনাটা একটু সরল ভাবে আমি আপনার কাছে জানতে চাই। না, আমার ধারণা যে উনি আসবেন, উনি দেশে ফিরবেন, এবং ডিসেম্বরের মধ্যে উনি বলেছেন উনি ফিরবেন, ডিসেম্বরের মধ্যে ফিরবেন ইনশাল্লাহ। এখন উনি আসার পর বাংলাদেশের পরিস্থিতি কি হবে সেটা আমি এই মুহূর্তে জানি না। ওনার আসার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের উচিত হবে আওয়ামী লীগের উপরে যে একটা নোটিফিকেশন আছে, এই যে কার্যক্রম বন্ধ রাখা বা এইসব, যেটা ইউরোপ সরকার করেছে, এইখান থেকে বিএনপি বেরিয়ে আসলে বোধহয় খুব ভালো হয়। এবং এইটাকে যদি তারা উইথড্র করে নেয়, ওই নোটিফিকেশনটা, তাহলে স্পেস ক্রিয়েট হবে আওয়ামী লীগের জন্য। আর যদি না করে, তাহলে দেখেন আওয়ামী লীগের যে চরিত্র আছে, আওয়ামী লীগকে আমরা যত চিনি, তারা এইটা এট সাম স্টেজ ভেঙে দেবে, তারা আর এটার কোনো ভয় থাকবে না। তো ওর চেয়ে বেটার হচ্ছে সরকারের মুখও থাকবে যে লেট দি গভর্নমেন্ট উইথড্র দিস, আওয়ামী লীগ প্রপার রাজনৈতিক ধারায় থাকুক। তাহলে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে উনি যে আসবেন, এক ধরনের ওইটার পরিস্থিতি হবে। আর সেটা যদি না হয় তাহলে অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। তো আমি আশা করব যে দেশকে অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের মধ্যে ঐক্য রাখার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইট ইজ এসেনশিয়াল দ্যাট আওয়ামী লীগের যে স্পেসটা আছে, এই যে 4-5 কোটি সমর্থক আছে আওয়ামী লীগের, they should be given an opportunity to do politics in this country. Because politics তো দেখেন, এই দেশে দুইটাই তো রাজনৈতিক দল আছে, একটা হলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ, আর একটা হলো জিয়াউর রহমান সাহেব বা তারেক রহমান সাহেবের দল বিএনপি। দুটি কিন্তু অনেক বড় দল, এবং আপনি জানেন যে গত ইলেকশনেও কিন্তু আওয়ামী লীগের ভোট চেয়েছে, আওয়ামী লীগের ভোট পেয়েছে বিএনপি, যার জন্য তারা আজকে এই 209 বা হোয়াটএভার সিটস দিয়ে তারা আজকে পার্লামেন্টে আছে। তো আমি মনে করি ইফ সামবডি থিংস যে শেখ হাসিনা ফিরবেন না, স্ট্যান্ডবাজি করছেন, এটা ঠিক না। শেখ হাসিনাকে আপনার ফেস ভ্যালুতেই নিতে হবে। উনি যেটা বলেছেন ওটাকে ফেস ভ্যালুতে নিতে হবে। এখন উনি হয়তো উনার মতন করে কিভাবে আসবেন, কিভাবে এইখানে কোর্টে যাবেন, না কোন
প্রক্রিয়া হবে, এইসব ইট ইজ নাও ফর হার টু ডিসাইড উনি কি আচ্ছা, এখানে আরো কথা আছে। এখানে কথা হলো যে আপনি তো শেখ হাসিনাকে এখানে প্রধানমন্ত্রী হিসাবেই পাঠিয়েছেন, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আপনারা গভর্নমেন্ট তৎকালীন যারা ক্ষমতাবান ছিল, যে আর্ম ফোর্সেস, তারা C-130 উনাকে পাঠিয়েছেন এবং ওইখানে she was received as the প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ইউনিয়ন লেভেলের মন্ত্রী লেভেলের ডোভাল সাহেব ওনাকে রিসিভ করেছেন এয়ারপোর্টে, ওই যে এয়ার বেসে যেখানে নিয়েছিলেন। তো সে এনজয়স, এখনো উনি পুরো প্রোটোকল এনজয় করেন প্রাইম মিনিস্টারের। ওনার এখানে একটি প্রাইম মিনিস্টারের বাসভবনে যে ধরনের স্টাফ থাকা উচিত ওই ধরনের স্টাফ আছে, যেভাবে খানা বা রান্না টান্না করার ব্যাপারেও প্রাইম মিনিস্টারের জন্য যে সতর্কতা যেটা হয় সেগুলি ওনার জন্য আছে। তো উনি ইজ এনজয়িং দ্য প্রিভিলেজেস অফ আ প্রাইম মিনিস্টার ইন ইন্ডিয়া। আর উনার তো ওইখানে জানেন যে বেশি বের হয়ে ঘোরাফেরা করার তো কিছু নাই, উনাকে তো নিজের সিকিউরিটিটা খেয়াল রাখতে হবে, ওইসব মিলিয়ে কিন্তু উনি আছেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং শেখ হাসিনা, এই তিনজন মিলে একটি ডিসিশন নিতে হবে যে কিভাবে ওনার যে আগমনটা কিভাবে সেটা হবে, কোন বেসিসে হবে, ওনাকে কি সিকিউরিটি দেওয়া হবে, এখানে উনি কোথায় উঠবেন এসে, ওনার তো কোনো ঘর বাড়ি নাই এখন, সব তো ভেঙে টেঙ্গে দেওয়া হয়েছে। এগুলি অনেক কিছু গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করতে হবে, আর না করলে হয়তো ইট ক্যান টেক এ ব্যাক টার্ন। বিকজ আপনি জানেন যে একটা ইয়ে চলছে, ইনফর্মালি বলেন আনঅফিসিয়ালি বলেন, এই যে জেনারেল মুজিব, জেনারেল আকবর এবং জেনারেল কবিরকে তাদের সিভিলিয়ান এরিয়া থেকে শিফট করে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান আর্মি তারা সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকায় ওদেরকে বাড়ি দিয়েছে, যেখানে তারা এখন থাকছেন। ওইখানে এভরিবডি টু নট ভিজিট। তো আমরা জানি না এই মুহূর্তে। আচ্ছা, এইটার পরেই কিন্তু ইন্টারভিউ হয়েছে, ওরা ক্যান্টনমেন্টে শিফট হওয়ার পরে এই ইন্টারভিউ। আমাদেরকে সবকিছু খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে যে কিভাবে তারা এই শেখ হাসিনা যে আসতে চাচ্ছেন, নিজের দেশে ফিরে আসতে চাচ্ছেন, হয়তো ইন্ডিয়ান সিকিউরিটি সাথে হয়তো ওনার আলাপ হয় নাই এখনো, উনি হয়তো ইয়ে দেওয়ার সময় উনি হয়তো এটা বলে দিয়েছেন রয়টার্সকে উনি ডিসেম্বরে ফিরবেন, বাট উনি তো সবসময় প্রত্যেক ইন্টারভিউতেই তো বলেছেন যে উনি দেশে ফিরে আসবেন। তো লেট আস সি কি হয়। ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট, কিন্তু আমি সরকারকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকেন, সতর্ক হয়ে এই জিনিসগুলি খেয়াল করেন, গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করেন। আর বিএনপি বা আমিনুল ইসলাম বা এরা যে কথাগুলি বলছে, এটার তো কোনো রেলিভেন্স নাই অ্যাকচুয়ালি, দের ইজ নো রেলিভেন্স টু ইট। এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। আমিনুল ইসলাম সাহেব বলেছেন যে শেখ হাসিনা এইভাবে আসলে হবে না, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে প্রত্যার্পণ করতে হবে। এটা এটা কতটা, উনি তো নিশ্চয়ই আইনের লোক, কোন দৃষ্টিতে বলছেন? আমি জানি না উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন কয়েকটা জিনিস। সেটা হলো যে শেখ হাসিনা পলাতক না, শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার তাদের এয়ারক্রাফটে সেখানে রেখে এসেছে। কিভাবে রেখে এসেছে? প্রধানমন্ত্রী হিসাবে রেখে এসেছে। যখন উনি সেখানে গেলেন তখন তো উনি প্রধানমন্ত্রী দেশে, উনি তো রিজাইন করেন নাই। যদিও ওই যে ইসের এডিটর সাহেব বলেছেন যে উনি রেজিগনেশন লেটার উনি ঠিক করেছিলেন, ওনার ভ্যানিটি ব্যাগে করে উনি নিয়ে গেছেন। আমি জানি না যে উনি ওনার ভ্যানিটি ব্যাগ কখন চেক করলেন, কিভাবে চেক করলেন। মতিউর রহমান নাকি নাম যে ইসের মানব জমিন। মানব, মানব জমিন। হ্যাঁ, উনি
উনি ওনার ভ্যানিটি ব্যাগ কখন চেক করলেন, কিভাবে উনি দেখলেন যে ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটারটা উনি নিয়ে চলে গেছেন, আমি জানি না। ইট ইজ ফর হিম টু সে যে ওনার এক্সেস শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে কি হলো। এনিওয়ে, দিস ইজ বিসাইডস দ্য পয়েন্ট। আমি যে কথাটা বলছি সেটা হলো, যখন শেখ হাসিনা গিয়েছে, শি ওয়াজ দ্য সিটিং প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি পালান নাই। ওনাকে আপনারা সম্মানের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে আপনারা ওনাকে নিয়ে গিয়েছেন, এবং ইফ আই এম নট রং, ওনাকে প্রোটোকল অনুযায়ী বোধহয় কিছু ইন্ডিয়ান এয়ারফোর্সের জেটসও বোধহয় ওনার এয়ারক্রাফটকে গার্ড করে নিয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। উনি ইন্ডিয়া কোন ইসে আছেন? উনি কি ইন্ডিয়ার কাছে এসাইলাম নিয়েছেন? তা তো নেন নাই। উনি কি ইন্ডিয়ার কাছে গিয়ে রেফিউজি স্ট্যাটাস নিয়েছেন? তা তো নেন নাই। তো উনি যেভাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, ওই স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। এখন কথা হচ্ছে যে আইনে আমাদের দুইটা শব্দ আছে ল্যাটিন। একটা হলো ডি ফ্যাক্টো। ফ্যাক্ট হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে ডিজোরে, যে আমরা জানি যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে, একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের আছেন। তো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক সাহেব, হি ইজ দ্য ডিজোরে প্রাইম মিনিস্টার। সব ক্ষমতা উনি এক্সারসাইজ করছেন অ্যাজ দ্য ডিজোরে ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা ডিফ্যাক্টো, উনি এখনো রিজাইন করেন নাই। সংবিধান অনুযায়ী উনাকে পাওয়ার হ্যান্ড ওভার করা উচিত ছিল আরেকজন প্রাইম মিনিস্টারের কাছে, যেটা সম্ভব হয় নাই। তো কথা হচ্ছে যে সার্কামস্ট্যান্সেস কি ছিল যখন উনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং আমরা এটাও তো শুনেছি যে উনি দেশ ছেড়ে যেতে চান নাই যখন উনাকে অফার করা হয়েছে। তো তারপরে ইন্ডিয়ানসরা এইটার মধ্যে আহ, একটা মিডিয়েট করেছেন। ওনার ছেলে জয়, ওনার বোন, তারা সবাই ওনাকে বুঝিয়েছে যে না ঠিক আছে, যখন তারা বলছে এইটা তুমি করো। তো অ্যাজ প্রাইম মিনিস্টার উনি গিয়েছেন। So I still think that she's the de facto prime minister with no powers whatsoever at this stage. And আমাদের এখানে তারেক সাহেব হচ্ছেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এবং তারেক সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তারেক সাহেবের যে ভাবে উনি আহ, চলাফেরা করেন নিজের ব্যক্তিগতভাবে, এইটা জনগণের কাছে অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আমিও অ্যাপ্রিসিয়েট করি ওনার এইসব। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন পূর্ণিয়া, আমি একটু আগেও আমি সবসময় দেখি সংসদের অধিবেশন। আমি একটু আগে দেখছিলাম আমাদের ওই এক মহিলা সাংসদ, উনি একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমাদের মন্ত্রী দিচ্ছিলেন। মন্ত্রী হলেন ফকির মাহবুব আনাম। উনি উত্তর দিচ্ছিলেন। তো উনি আহ, আইন মোটামুটি পড়া শুরু করেছেন। তখন এই একটু আগে, মাগরিবের আগে, ডেপুটি স্পিকার তখন উনাকে বললেন যে আপনি এই যে পড়ছেন, আপনি একটু পড়াশোনা করে আসবেন, আগের থেকে পড়াশোনা করে তারপরে এইসব প্রশ্নের উত্তর দেবেন। আপনি ইউ আর নট প্রিপেয়ার্ড। এরকম কথা ডেপুটি স্পিকার মন্ত্রীকে কশন করেছে যে আপনি প্রিপেয়ার্ড না। তো এই জন্যই আমি বলি যে এই সংসদে এবং এই গভর্নমেন্টে মানে ক্যাবিনেটে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই। ওরা এগুলি হ্যান্ডেল করতে পারছে না। এক বেচারা তারেক রহমান সবকিছু দেখতে হচ্ছে, আর উনি উনার মতন করে দেখছেন। তো আমি আশাবাদী আছি যে তারেক রহমান সাহেব আর গভর্নমেন্ট, শেখ হাসিনা যেহেতু আসছেন ডিসেম্বরের মধ্যে, উনি কিভাবে আসবেন, কি সিকিউরিটি হবে উনার, কোথায় থাকবেন, কিভাবে উনি আদালতের কাছে সারেন্ডার করবেন, আদালতে কি হবে, রিট্রায়াল হবে না আপিল হবে, এসব নানান জিনিস ভালো করে ভেবে চিন্তে করা প্রয়োজন। আর সেটা যদি না হয়, যদি অন্য কিছু হুজুকে হয়ে যায়, ইউ সি, বিকজ ইন্ডিয়ানস
ওনাকে ইনসিকিউর রাখবে না। ইন্ডিয়ানস উইল নেভার ওয়ান্ট যে শেখ হাসিনার সিকিউরিটি কোনোভাবে কম্প্রোমাইজ হয়। কাজে আমার গভর্নমেন্টকে এগুলি দেখতে হবে, বিকজ ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাপারেটাস মনে করে যে 1975-এ বঙ্গবন্ধু উইথ দি এন্টায়ার ফ্যামিলি খুন করা হয়েছে, এরা রয়ে গেছে দুই বোন। তো যাদের ইঙ্গিত ছিল ওই খুনে বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ওই দল বা ওরা বা ওই দেশ হয়তো এই সুযোগে উনি যদি আসতেন, ওনার সিকিউরিটি প্রপার না হয়, তাহলে ওনাকেও মেরে ফেলা হবে, সো দ্যাট শেখ মুজিবুর রহমানের পুরো গোষ্ঠী শেষ। এরকম একটা পরিকল্পনা হয়তো কোনো কোনো দেশে থাকতে পারে। এই এইটার রিপারকাশন যদি এরকম কিছু ঘটে, সিরিয়াস রিপারকাশন হবে। আপনি বাংলাদেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না। ঠিক আছে, এইটা আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে এইটা খুব সমস্যা হবে। কাজেই শেখ হাসিনা তো যা তা না, বা তারেক রহমানও তো যা তা না। দে এনজয় পপুলার সাপোর্ট ইন দিস কান্ট্রি। আপনাকে এই জিনিসগুলি নিয়ে খুব সুন্দরভাবে এই যেন হয়, ওনার আশাটা যেন খুব সুন্দর হয়, খুব সিকিউরড হয়, এবং উনি এসে ওনার যে বিরুদ্ধে যে এলিগেশন গুলি আছে, 500-600টা মামলা আছে, যার পাগলের কথা এইগুলি সব, এইগুলি উনি দেখবেন, সারেন্ডার করবেন। কোন ইস্যু হবে আই ডোন্ট নো, সো লেট আস সি। কিন্তু এতটুকু আমি বলি দ্যাট ইন্ডিয়া শেখ হাসিনাকে কোনো ইনসিকিউরিটির মধ্যে ছাড়বে না। এই জন্যই আমি একটু আগেও বললাম যে ট্রাইপার্টাইট একটা ডিসকাশন করে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আমাদের আহ, আহ, শেখ হাসিনা হাসিনা এইটাকে ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টের মাধ্যমে উনি দেশে আসবেন এবং আসা উচিত। আই এম শিওর সেন্স উইল প্রিভেল আপন দ্য গভর্নমেন্ট। এই জন্য দেখবেন গভর্নমেন্ট কিন্তু কোনো রিপারকাশন দিচ্ছে না এটার উপর। গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট। বিএনপির এইসব কিছু নেতা ফেতা আছে, তারা অনেক কিছু বলে, তারা বলছে, but that is not the view of the government of Bangladesh. That is not the view of the Prime Minister. এবং প্রাইম মিনিস্টার এইগুলি দেখে শুনে কাজ করবেন যেন দেশের সার্বভৌমত্ব উপরে কোনো আঘাত না আসে। বিকজ একটা জিনিস বলি, চাইনা যে সফরটা করে এসেছেন, প্রথমে জানতে হবে যে চাইনা ওয়াজ এ বিগ সাপোর্টার অফ শেখ হাসিনা। প্রত্যেক ইলেকশনের পরে, সেটা রাত্রের ইলেকশন হোক, দিনের ইলেকশন হোক, আগের দিনের ইলেকশন হোক, তারা ওই স্বর্ণর নৌকা টৌকা নিয়ে সবসময় গিয়ে গিফট দিয়েছে শেখ হাসিনাকে আফটার এভরি ইলেকশন, দ্য চাইনিজ। খুব ভালো রিলেশনশিপ ছিল। আমি জানি না লাস্ট এসে কি হলো শেখ হাসিনার সাথে, যে শেখ হাসিনা একদিন আগে চলে আসলেন। কোনো কিছু হয়তো হয়েছে, উনি কিছু চেয়েছেন, ওরা হয়তো দিতে রাজি হয় নাই, বা ওরা কিছু চেয়েছে ইনি দিতে রাজি হন নাই, নানান ইয়ে আছে, একদিন আগে উনি চলে আসেন। তো দ্যাট ইজ আ ব্যাড ট্রিপ। ওনাকে যাওয়া উচিত ছিল কি ছিল না জানি না। সিমিলারলি এখন আমার তারেক রহমান সাহেব গিয়েছেন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। এটা ভালো উদ্যোগ ছিল প্রাইম মিনিস্টারের। এই কারণে বলছি, এটা প্রথম ডিপ্লোম্যাটিক ইনরোড, প্রথম ইন্টারন্যাশনাল লেভেলে উনি প্রাইম মিনিস্টার হিসাবে গেলেন, চায়নায় কথাবার্তা বললেন। বডি ল্যাঙ্গুয়েজ অফ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, প্রেসিডেন্ট অফ চায়না, প্রাইম মিনিস্টার অফ সবাই, বা ইভেন কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সাথে যেটা হলো সব ভালো। কিন্তু চায়না যখন অফার করলো ওই রোড ফ্রম চিটাগং ওয়ায়া মিয়ানমার টু কুনমিং, যে অফারটা করলো, করিডর বলেন, রোড বলেন, যাই বলেন, এইটা আমরা একসেপ্ট করি নাই। রিমেম্বার দিস,
সিমিলারলি আমরা তিস্তাটাও কিছু করিনি। আমরা একটা ছোট কাজ করেছি, মংলার ইসে দিয়েছে, আর এই যে চট্টগ্রামে ওই যে ইপিজেড এর যে করেছে। দিস ইজ নট আ বিগ ডিল। বিগ ডিল ফর দেম ছিল দে ওয়ান্টেড এক্সেস টু দি বে অফ বেঙ্গল। ওইটা আমরা করি নাই। ওইটার ইসে তারা বলেছিল যে উই উইল ইনশিওর, চায়না বলেছে যে আমরা সব রোহিঙ্গাদেরকে নিয়ে বার্মাতে ফিরিয়ে নিব, বিকজ নাও দে হ্যাভ এ কন্ট্রোল ওভার দি মিয়ানমার গভর্নমেন্ট, বার্মিজ গভর্নমেন্টের উপরে ওদের কন্ট্রোল আছে এখন, বিকজ ওদের জন্যই এই প্রবলেম গুলি, অনেক প্রবলেম মিয়ানমারের সলভ হয়েছে। তো আমরা এইটার উপরে কোনো প্রতিক্রিয়া দেই নাই, বলিও নাই যে আমরা কনসিডার করবো। আই ডোন্ট নো কি কথা হয়েছে, এটা তো তারেক সাহেব বলতে পারবেন, আর চাইনিজ প্রেসিডেন্ট জি বলতে পারবেন। বাট ওরা এক্সপেক্ট করেছিল যে এরকম অফার আমরা যদি করি তারা একসেপ্ট করবে, যে এই রোডটা করি। কেন? বিকজ আলটিমেটলি মালাক্কাই স্ট্রেট নিয়ে যেহেতু প্রবলেম হতে পারে এর মধ্যে। মালাক্কাই স্ট্রেট তো আপনি জানেন যে ইন্দোনেশিয়ান আর এই ওয়াটার এর মাঝখান থেকে এটা যাচ্ছে, এখান থেকে অনেক ট্রেড হয় চাইনা। তো চাইনিজ মনে করছে যে যদি আমেরিকানরা বা কেউ যদি এটাকে ব্লক করে দেয় কোনো সময়, তাহলে আমার ট্রেডের উপরে হস্তক্ষেপ হবে, আমি ট্রেড করতে পারবো না ঠিক করে। আর যদি আমি এই যে চায়না পর্যন্ত যদি আমার এই রাস্তাটা হয়ে যায়, তাহলে আমরা আরেকটা অল্টারনেট পোর্ট পেয়ে যাব, উইচ ইজ দ্য চিটাগং পোর্ট বা বে অফ বেঙ্গলে আমার একটা পোর্ট আমরা বানাবো বা কিছু একটা করবো। যদিও ওদের একটা পোর্ট ফেসিলিটি আছে মিয়ানমারে, ঠিক আছে, বাট তারা তারা সবসময় অল্টারনেট নিয়ে রাখে। যেমন ওদের একটা অল্টারনেট হলো ওদিকে আপনার ওর পাশে পাকিস্তানে গওয়াদার পোর্ট যেটা আছে, ওইখানে তারা ওয়্যার হাউজিং করে, নানান ইয়ে করে, আর সেখান থেকে তারা তাদের গুডস গুলি, ওই টাইমটা কম লাগে এইগুলি করতে। তো এইসব নানান চিন্তা ভাবনা করে এইটা অফার করেছিল। আর আমরা এইটা ইয়েস বলি নাই, আমরা হয়তো চিন্তা করেছি যে আরেকটা তো রুট আছে, যেটা ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না একটা রাস্তা, এশিয়ান হাইওয়ে যেটাকে আমরা বলতাম, ওই রাস্তা তো একটা আছে যেটা মিয়ানমার, থাইল্যান্ড দিকে যাবে। তো হয়তো এইটা নিয়ে আমরা চিন্তা করেছি যে এটার কি পরিস্থিতি আছে, বা ইন্ডিয়া আবার নারাজ হয়ে যাবে কিনা, বা আমেরিকানসরা নারাজ হবে কিনা, বিকজ এই গভর্নমেন্টটা খুব বেশি ওয়েস্টার্ন পাওয়ার্স এর উপরে নির্ভরশীল আছে। যেমন ওর যে সেন্ট মার্টিন আইল্যান্ড ও হয়তো চলে যাবে, বেস টেস হয়ে যাবে, এইগুলি চাইনিজ দেখতে চায় না। আর আমরা যদি ওদিকে বেশি, আজকে দেখেন ওয়েস্টার্ন পাওয়ার্স এর ভ্যালু অনেক কমে গেছে। আরো কমার কারণ হচ্ছে বিকজ ডলারের ভ্যালু কমে যাচ্ছে, ডলারের ট্রেড কমে যাচ্ছে, এই নানান ইন্টারন্যাশনাল কমপ্লেক্সিটিস আছে, যেটা হয়তো এই গ্লোবাল কমপ্লেক্সিটিসটা হয়তো তারেক সাহেবকে বোঝানো উচিত। এইটা যারা ওনার ফরেন মিনিস্ট্রি দেখছেন বা ইয়ে করছেন, এইটা তো ওরকম সোজা চোখে দেখলে তো হবে না, আপনার অনেক কি বলে আপনাদের ক্যামেরায় বলে না, ওয়াইড লেন্সের জিও পলিটিক্স আপনাকে দেখতে হবে। তো এই ওয়াইড লেন্সেও কিন্তু আমাদের আওয়ামী লীগ নেত্রী বা আমাদের প্রাইম মিনিস্টার, যাকে আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলছি, ওনার সাথে এই জন্যই ডায়ালগ করা খুব ইম্পর্টেন্ট। স্যার, আমি আরেকটু যে দুটা জিনিস একটু নজর দিতে চাই। একটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে শেখ হাসিনা আসার বিষয়ে, কারণ ওনার ট্রাভেল পাস একটা ইস্যু হবে, কিভাবে আসবেন, কি প্রক্রিয়া আসবেন। আরেকটা হলো আমরা এটা একটু জানতে চাই, আরেকটা জানতে চাই শেষমেশ, যে আমরা গতকালকে দিল্লির সাংবাদিকদের সোর্সে আমরা যেটুকু জানতে পারলাম, তারা প্রিডিকশন করছে যে বাই এয়ার যদি শেখ হাসিনা না আসতে পারেন, অথবা তিনি তো নিজেই এটা অ্যাভয়েড করবেন, তিনি বাই রোড তিনি আসার চেষ্টা করবেন বাংলাদেশে। এইটার সিগনিফিকেন্স কি? এই দুইটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। আপনার প্রথমটা কি ছিল? প্রথমটা আমাদের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট কি কোনো বাধা তৈরি করতে পারে? আচ্ছা দেখেন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ যদি কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তা পারে, কেন পারবে না? বিকজ আপনার কাছে, গভর্নমেন্টের কাছে
আর্মি আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে, বিএসএফ, বিজিবি আছে, আপনার কাছে পুলিশ আছে, কত কিছু আছে। বাধা সৃষ্টি করতে চাইলে তো বাধা সৃষ্টি করতেই পারে, কিন্তু ডোন্ট ফরগেট যে আপনার চেয়ে বেশি কৌশলী দিল্লিতে বসে আছে। শেখ হাসিনা নিজেই কৌশলী। এইখানে তো সে 5 তারিখে, যাই হোক, হোয়াটএভার রিজন, আমরা সবাই ওনার বিরোধিতা করেছি তখন। আহ, এই যে উনি বাই এরে আসবেন না রোডে আসবেন, এই সিদ্ধান্তটা যে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, যেটা উনি নেবেন, এবং উনার সাথে কারা কারা আসবে। ওনার ওনার প্লেনে জার্নালিস্টরা আসবে, সিকিউরিটি টিম আসবে, ওনার ইসে কি আহ, আহ, এই যে আপনার এজেন্সিজ যেগুলি আছে, অর্থাৎ হিউম্যান রাইটস এর যে সব আছে, ডেমোক্রেসি ওয়াটার কি কি সব আছে না, এইগুলি ওনার সাথে আসবে কিনা, কিভাবে উনি এটা ওয়ার্কআউট করছেন, বিকজ উনি তো যতটুকু পারেন করবেন, তারপরে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল অ্যাসিস্ট হার ইন ডুইং দিস থিংস। তো জটিলতা আছে। এই জন্য আমার গভর্নমেন্টের জন্য ভালো হবে যে জটিল পরিস্থিতি না সৃষ্টি করে উনি যেন কথা বলে, যে ডায়ালগ ইজ দ্য বেস্ট থিং। এবং কিভাবে তারেক সাহেব বলেছেন, ল উইল টেক ইটস ওন কোর্স, ফাইন, বাট ল উইল টেক ইটস ওন কোর্সের জন্য তো শেখ হাসিনা, যে ইউ মাস্ট রিমেম্বার, আমি কাউকে বলেছি, শেখ হাসিনা ইজ এ হট পোট্যাটো, ভেরি হট পোট্যাটো। ওনাকে হ্যান্ডেল করা ইজ নট সো ইজি, অ্যান্ড শি ইজ ব্যাকড বাই another পাওয়ার, যার সাথে আমরা 4600 বা সামথিং লাইক দিস কিলোমিটার বর্ডার শেয়ার করছি। দিস ইজ ওয়ান অফ দি লংগেস্ট বর্ডার্স। ইভেন পাকিস্তানের বর্ডার উইথ ইন্ডিয়া ইজ 3-3.5 কিলোমিটার। তো আমাদেরকে এই জিনিসগুলি চিন্তা করতে হবে। এন্ড হোয়াটস দ্য সেকেন্ড কোয়েশ্চেন? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জার্নালিস্টরা প্রেডিকশন করছেন যে তিনি এয়ারে আসাটা, হয়তো বিমানে আসাটা উনি অ্যাভয়েড করতে পারেন, তিনি বাই রোড আসার চেষ্টা করবেন, এরকম একটা প্রেডিকশন আমরা পেয়েছি। ওকে, এখন বাই এয়ার যেটা আসার ব্যাপার আছে, এইটা কি আমরা বিমান পাঠাবো ওনাকে আনার জন্য? আপনি তো বিমান দিয়ে রেখে এসেছেন, তো আমরা কি একটা বিমান পাঠাবো ওনাকে ফেরত আনার জন্য যখন উনি বলবেন যে আমি আজকে যাব? নাম্বার 2, আপনি বোধহয় ট্রাভেল পাসের কথা বলেছিলেন। ওনার ট্রাভেল পাস লাগবে কেন? ওনার ট্রাভেল পাস তো লাগবে না। হি ইজ রেকগনাইজড অ্যাজ দি সিটিজেন, নাগরিক এই দেশে। আপনি ওনার বিরুদ্ধে নাগরিক হিসাবে মামলা করছেন, তো আপনি ওনাকে তো অন্য হিসেবে। তারেক সাহেবের সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট, বিকজ তারেক সাহেব অনেক দূরে ছিলেন। হি ওয়াজ ইন লন্ডন। লন্ডন থেকে ইমিগ্রেশন ক্রস করে আসতে হলে আপনার ট্রাভেল পাসের প্রয়োজন ছিল। দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। ওই সিচুয়েশনে তো আপনি শেখ হাসিনাকে খেলতে পারবেন না। আর শেখ হাসিনার তো আরো রুট আছে। আপনার ওনাকে কে আটকাবে? বিকজ ওনাকে তো আপনাকে একটা চার্টার্ড ফ্লাইটেই আনতে হবে। Nobody can stop her. Indian government immigration will never stop her from coming. আপনার ইমিগ্রেশনের কোনো সাহসই হবে না, বিকজ উনি তো চার্টার্ড প্লেনে আসবেন। নাম্বার 2, আর উনি যদি রোড দিয়ে আসতে চান, তাহলে উনি রোড দিয়ে আসবেন। উনি এই দেশের নাগরিক, সবাই চেনে ওনাকে। এমন তো না যে ওনাকে কেউ চেনে না। তারেক রহমান সাহেব সবাই চেনে ওনাকে। ওনার ট্রাভেল পাসের ব্যাপারটা ছিল ভিন্ন। উনার তো এই সিচুয়েশন নাই। উনি তো, বিকজ তারেক সাহেব তো একটি বন্ড দিয়ে দেশ ছেড়েছিলেন এবং বলেছিলেন যে উনি আর রাজনীতি করবেন না, তাই না? এটা তো রিটেন বন্ড, লিখিত। উনি বন্ড দিয়ে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। শেখ হাসিনা মিনিস্টার অফ বাংলাদেশ, আপনারাই রেখে এসেছেন। অনেকে বলে পালিয়ে গেছে, অমুক হয়েছে। কোথায় পালালো উনি? ওনাকে তো নেওয়ার জন্য, ইন্ডিয়াতে পাঠানোর জন্য আপনি বন্দোবস্ত করেছেন, ওনাকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছেন, ওনার ছেলেকে ব্যবহার করেছেন, ওনার বোনকে ব্যবহার করেছেন,
ইন্ডিয়ানসকে ব্যবহার করেছেন, আপনি ওদের সিকিউরিটি মিনিস্টার ডোভালকে ব্যবহার করে উনাকে কনভিন্স করিয়েছেন, এমন তো না যে উনি পালিয়ে গেছেন। নো নো, আমরা মিথ্যার উপরে কেন দাঁড়াতে চাই? আমরা কেন সত্যটাকে মেনে নিতে চাই না? কি এইটাই রাজনীতি, যে আমরা মিথ্যার উপরে রাজনীতি করব? কেউ কেউ বঙ্গবন্ধুকে যা তা বলছে যে উনি ইংরেজি জানে না, উনি অমুক জানে না, উনি তমুক জানে না, কত কিছু শুনতেছি আমরা। আরে ভাই, এই লোকটার তো স্যাক্রিফাইস আছে বাঙালির জন্য, এটা তো বুঝতে হবে। কেন এটা আমরা বুঝতে চাই না? কেন ওনাকে স্বীকৃতি দিতে চাই না? আমি জুলাইয়ের ব্যাপারে নাই বললাম, because the Yunus government was a creation of a conspiracy, an international conspiracy which was funded, financed, মেধা দিয়ে, the Americans did this. আর হাসের যে রেপুটেশন আছে, অ্যাম্বাসেডর হাস, সে যে কাজগুলি করেছে, তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসের পক্ষে ছিলাম যে ঠিক আছে, দিস গভর্নমেন্ট মাস্ট গো, কিন্তু কোয়েশ্চেন ইজ যে আপনাকে তো বাস্তবতা মানতে হবে যে শেখ হাসিনা ওয়াজ রিমুভ বাই দ্য ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যেটা আইআরআই সবাই ছিল, এবং এই আইআরআই ক্রিয়েশন, ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য যেটা বা এনডিআই, এইগুলি তো করা হয়েছিল রনাল্ড রিগানের সময়। এই ডেমোক্রেসির বিকাশ হবে, এরা কাজ করবে, এরা তারপরে কিন্তু আইআরআই, এনডিআই, এই যে ডেমোক্রেটস, এরা এরা তো লেগে গেল একটাই কাজ করার জন্য। 6, 7, 8টা দেশে তারা কনস্পিরেসি করে লোকজনকে সরিয়েছে যারা সরকারে ছিল। সো আমি, শেখ হাসিনার মতন দেশের বাইরে চলে যেতে হয়েছিল হন্ডুরাস, হাইটি, অ্যাস্টেরাইটকে, প্রেসিডেন্ট অ্যাস্টেরাইটকে ওইখানে কনস্পিরেসি করেছে। ইউ নো, দিস ইজ দে হ্যাভ আ হিস্ট্রি অফ ডুইং দিস। তো শেখ হাসিনাকে তো আপনি ওইভাবে সরাতে পারেন নাই। আর যারা ছিল, এখন তো এইগুলি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস গুলি সব অ্যাভেলেবল। আমি তো কি বলছি না, এগুলি অ্যাভেলেবল নাও, এগুলি ডিক্লাসিফাই করে দেওয়া হয়েছে। দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডিক্লাসিফাইড, যে কিভাবে র্যাপার্সদেরকে ব্যবহার করা হয়েছে, এইদেরকে ব্যবহার, সব কিছু আছে এখন, সব এক্সপোজড আছে, নাম সহ আছে এখন। You can look into it. So, শেখ হাসিনার আশায়, she does not need a pass. আমি আমার দেশে আমি ফিরতে চাই, আমি ফিরবো, ফিনিশ। আর এমন না, এটা তো মোহসেন রশিদ না যে বর্ডার থেকে উনি যখন ক্রস করবে, মোহসেন রশিদকে কেউ ধরে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোন দেশীয়, কিভাবে ঢুকলেন। শেখ হাসিনাকে তো এটা করার কোনো ইয়ে নাই। শেখ হাসিনা তো এই দেশের প্রায় সবাই চেনে, বাচ্চারাও চেনে। তো উনি যদি রাস্তা দিয়ে ঢুকে ওইখানে, উনি এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। পূর্ণিয়া, লেট মি টেল ইউ, উনি যদি রোডে ঢুকেন, রোডে ঢুকে উনি কোন রুটটা নেবেন? উইল বাংলাদেশ বি ডিভাইডেড ইফ হি টেকস আ রুট যেখানে ওনার লক্ষ লক্ষ লোক থাকবে, যেখানে শি উইল হ্যাভ দ্য সাপোর্ট অফ দি ইন্ডিয়ান একটা কভার থাকবে, সিকিউরিটি কভার থাকবে। এইটা আমাদের দেশের আর্মি কি করবে, কিভাবে দেখবে, এটাকে অনেক ইস্যুস আছে। এই জন্যই তো বলেছি আমি শুরুতেই, যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং শেখ হাসিনা একসাথে ডায়ালগের মাধ্যমে এই জিনিসটাকে ডিসাইড করতে হবে উনি কিভাবে দেশে আসবে। ইটস নট সো সিম্পল, পূর্ণিয়া।